আওয়ামী লীগ শেখ হাসিনা 15-16 বছর ক্ষমতায় টিকে থাকার জন্য যে জুজু ব্যবহার করত সেই জুজুর অনেকটা বেশি হচ্ছে মৌলবাদ। সেটা হচ্ছে যে এই মৌলবাদীরা ক্ষমতায় চলে যাবে, উগ্রবাদীরা ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ না থাকলে তাদের আসলে এইটা হবে, ওইটা হবে, সেইটা হবে। এইটার কোনো আলামত আপনি দেখতে পান কিনা? মানে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন যে মবকে, তৌহিদি জনতাকে, মোরাল পুলিশকে হুঁশিয়ার করে ফেসবুকে লিখেছেন তাদের কর্মকাণ্ড যাতে শেখ হাসিনা সুবিধা না করে দেয়। আপনার কাছে কি মনে হয় যে এই সব কর্মকাণ্ডগুলি আসলে শেখ হাসিনার সুবিধা করে দিচ্ছে বা ওরকম কোনো কিছু? পাশাপাশি আপনি আসলে বিরাট একটা প্রসঙ্গ আপনাকে 2 মিনিট ধরে বলতে হবে। একজন সিনিয়র জাজ, আমরা যখন অনুষ্ঠানটা চলছে তখন উনি আমাদেরকে মতামত পাঠাচ্ছেন নারী শিশু কোর্টে মিথ্যা মামলার সংখ্যা অনেক, যদি মিথ্যা মামলায় জামিন না দেওয়া যেতে পারে, যেটা উনি বুঝতেছেন যেটা মিথ্যা মামলা, তাহলে অনেক ধরনের অনাচার বা অবিচার সৃষ্টি হতে পারে। আপনি যদি একটু 2-3 মিনিট একটু বলেন। আচ্ছা আচ্ছা, অনেকগুলো প্রশ্ন করেছেন একদম শেষ মুহূর্তে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, একটা কথা বলি, আমার মনে হয় সামান্থাকে আমি একটু এনশিওর করতে চাই। সামান্থা, উই হ্যাভ লটস অফ হোপ। আর আমরা এই হোপের জায়গা থেকেই কিন্তু আমরা প্রশ্নগুলো বারবার করছি, এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করাটা খুব জরুরি। যে পলিটিক্যাল ন্যারেটিভের ল্যাকিংসটা স্পষ্টত আমাদের সামনে আছে। যেমন আমরা জানি বিএনপির পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে জাতীয়তাবাদ একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, জামাতের পলিটিক্যাল ন্যারেটিভ আমরা জানি, বাট আপনাদের পলিটিক্যাল ন্যারেটিভ স্পষ্ট না। এটা যখনই আপনি স্পষ্ট করে ফেলবেন তখনই কিন্তু এই জটিলতাগুলাতে পড়ার সম্ভাবনা থাকবে না। এটা আপনাকে আমার একটু বলার ছিল। আচ্ছা, এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেখানে বলতে চাই সেটা হচ্ছে যে খালেদ ভাই যেটা আমাকে বলেছেন, এই যে জুজুর ভয়। দেখেন, এই যে পলিটিশিয়ানরা সব সময় এরকম কিছু করে। দুঃখজনক কি ব্যাপারটা কি জানেন, যে এই গভর্নমেন্ট তো অভ্যুত্থানের গভর্নমেন্ট ছিল। এটা কিন্তু আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট করতে চাই, এটা কিন্তু কোনো নির্বাচিত গভর্নমেন্ট না এনসিপি এখন ক্ষমতায় আছে, তাই দেখবেন এটা তারা মিসম্যাচ করে ফেলে। এনসিপি তো ক্ষমতায় যায়নি, এনসিপি তো এখন ইলেকশনই করে নাই। তাকে আমরা এই প্রশ্নগুলো কেন করছি, তার কারণ হচ্ছে আমরা তার পলিটিক্যাল ন্যারেটিভটা জানতে চাচ্ছি। এখন ঘটনা হচ্ছে যে মৌলবাদ, কোড অ্যান্ড কোড, মৌলবাদ কোনো ইসলামিক বিষয় না। মৌলবাদ ধর্মীয়, মানে হিন্দু মৌলবাদ হতে পারে, খ্রিস্টান মৌলবাদ হতে পারে, নানা কিছু হতে পারে। মৌলবাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বামপন্থী মৌলবাদ হতে পারে, বামপন্থী। হ্যাঁ, অবশ্যই মার্ক্সের বইটাকে বাইবেল গণ্য করে। হ্যাঁ, অবশ্যই। আপনার নিশ্চয়ই দ্য রেড আর্মি, মাও জেদং এর যে বইটা, মানে ওই সময় নিশ্চয়ই আপনার মনে আছে। তো এই যে হ্যাঁ, তো তাহলে সেটা কিন্তু নানাভাবে হতে পারে। তো এক্ষেত্রে আপনার আওয়ামী লীগ তার শাসনের সময় একটা ন্যারেটিভ তার টিকে থাকার জন্য দরকার ছিল, এবং সবচেয়ে বেশি তার যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা বিভাজিত সমাজ। কি বিভাজিত সমাজ? সেক্ষেত্রে আপনার একদম মনে করবেন যে বিডিআর এর ঘটনাটা ঘটার পরপরই যখন আপনার শাহবাগ, শাপলা এটাকে জিয়ায় রাখা, এবং এরপরে আওয়ামী লীগ যে দাবি করে আওয়ামী লীগের আমলে কত ব্লগার মারা গেছে, একটু হিসাব করে দেখেন তো, দেশ ছাড়া হয়েছে, সেটা তো আওয়ামী লীগের আমলে হয়েছে। তার মানে কি সে, এবং তারপরে সে কি হয়েছে জানেন, সে কওমি জননী হয়ে গেছে। সে কওমি জননী হয়ে গেছে। তো এখন দুঃখজনক কি, মহাসমারোহ, এক্স্যাক্টলি, সে মডেল মসজিদ তৈরি করেছে, সে কওমি জননী হয়ে গেছে। আর এখন এটাই আমি বলছি আপনাকে, আমি একটু বিচলিত হব না, কালকে আপনি শুনবেন যে কোনো একটা এরকম একটা পার্টির সাথে সে সংঘবদ্ধ হয়ে গেছে। তাহলে আবার এখন যখন আপনি আসেন নতুন ধারা, কি হয়েছে, কোড অ্যান্ড কোড শাহবাগী, কোড অ্যান্ড কোড ইনক্লাব মঞ্চ, এটা কি জিনিস, সংজ্ঞাটা কি? আমি একটু সংজ্ঞা বুঝতে চাই। ঠিক যেভাবে আমি বুঝতে চেয়েছিলাম দাড়ি, টুপি, হিজাব থাকলেই শিবির হয় না, ঠিক একইভাবে আমি বুঝতে চাই যে কি কি দেখলে শাহবাগী হয় আর কি কি দেখলে ইনকলাব হয় না। আমি আবার একটু যোগ করতে চাই ডক্টর স্নিগ্ধা, দাড়ি, টুপি, হিজাব থাকলেই শিবির হয় না। আমি যোগ করতে চাই শিবির হইলেও কোনো অসুবিধা হয় না। আপনি যতক্ষণ যোগ করেন ওইটা যোগ করেন, কোনো সমস্যা নাই। তো আমি বলছি আওয়ামী ন্যারেটিভটার কথা, মানে আমার গল্পটা ছিল আওয়ামী কিভাবে দেখায়, ওটা বলছি। আমি কিন্তু আমার কথা বলছি না, আমি বলছি আওয়ামী ন্যারেটিভ এটা বলেছিল, এবং তখনও যেরকম আমরা বিরোধোচ্চারণ করেছি আজকেও বলছি। দেখেন, ন্যায্যতার পক্ষে যখন কথা বলেন তখন আপনি কি পোশাক পরলেন তা ম্যাটার করে না, এটা ব্যক্তির
ব্যক্তি স্বাধীনতা, এই কথা বলতে কোনো দ্বিধা থাকার কথা না। ওকে, এই কথা খুব বলিষ্ঠ চিত্তে বলা উচিত, এটাই হচ্ছে কামনা। আর আর সবচেয়ে বড় ব্যাপার যিনি অ্যাড্রেস করেছেন, আমার মনে হয় আরেকটা শো হলে ভালো, সেটা নিয়ে আমরা আইনি জটিলতা নিয়ে, এটা এত অল্প সময় আমি উত্তর দিতে পারবো না। আমি যেটা বলতে চেয়েছি যে যখন যেমন মনে করেন এই যে পূজার ঘটনাটা, আমি এই নামটা নিচ্ছি ভীষণভাবে দুঃখিত এবং লজ্জিত, কারণ নামটা অলরেডি মিডিয়াতে আছে। তার অপরাধীকে আপনি যখন জামিন দিয়ে দিয়েছেন, তখন সে যে ভয় ভীতি দেখানো শুরু পায়, এই জন্য মন্ত্রণালয় আবার তার জামিনটাকে এনেছে। আমার কথা হচ্ছে, যখন আপনি বিশেষত শিশু, আই রিপিট, ইটস এ ভেরি সেন্সিটিভ কেস, শিশুর ক্ষেত্রে যখন এই ধরনের জিনিস হয়, এই ল গুলাকে আমাদের ভাঙতে হবে, এটাকে আমাদের রিফর্ম করতে হবে। সেই ক্ষেত্রে আপনি শিশুকে নিয়ে কি আমরা এতটুকু করতে পারি না যে তার বিরুদ্ধে যদি যৌন নিপীড়ন, নিপীড়নমূলক জিনিস হয়, সেক্ষেত্রে এটা জামিনযোগ্য হবে না? আমরা কি এতটুকু করতে পারি না? মানে যদি এইটার একটা ফান্ডামেন্টাল প্রবলেম ডক্টর সিং দা, আমি এটা নিয়ে আসলে নানা ধরনের কথাই আপনার সঙ্গে আমি নিশ্চয়ই আলাদা আরো আলাপও করব। ঘটনা হইতেছে হচ্ছে যে কোনো অপরাধী ভয়ঙ্কর, মানে শিশুকে আসলে কোনো ধরনের অত্যাচার করা, নির্যাতন করা, যৌনতার কথা তো আমি মাথায় আনতে পারি না, মানে এটা তো ভয়ঙ্কর অপরাধ। কিন্তু ঘটনা হইতেছে বাংলাদেশের বাস্তবতা, এইটাও আপনাকে মনে রাখতে হবে, শত্রুতা বোধক ভাবে ওইটা আপনাকে করা সম্ভব আপনার এগেনস্টে। ওই সিনিয়র জজ এটা বলছেন তার অভিজ্ঞতা থেকে, আমি আমার ছোট কয়দিনের এজলাসে বসার দেখার অভিজ্ঞতা থেকে বলতেছি, আসলে কিন্তু প্রচুর পরিমাণে এগুলি হয়, উনারা আবার পরে স্বীকারও করেন। সেই জন্য আমরা কি আসলে ওরকম আইন করতে পারবো যে আইনটা আসলে যে যার বিরুদ্ধে অভিযোগ করাতেছে তাকে আসলে কোনো ধরনের কোনো ইয়ে দিতেছে না? আমাদের ওর প্রায় শেষ পর্যায়ে।